শাপলা চত্বরে যেদিন গণহত্যা হয় সেই দিন জিয়াউল হাসানের সাথে আরেকজন অফিসার যাকে জনাব ইকবাল করিম ভূঁইয়া বুঝিয়েছিলেন, প্রতিজ্ঞা করিয়েছিলেন যাতে করে সে আর কোনো নরহত্যার সাথে সম্পৃক্ত না হয়। দেখা গেল যে শাপলা চত্বরে সেদিন গণহত্যার সম্পৃক্ত থেকে দুইজনে গলাগুলি করে ছবি তুলে গোলাগুলি শব্দতে বাইরে যে ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে সেটার মধ্যে দুজনে গলাগলি করে ছবি তুলে সেই ছবি আবার ফেসবুকে তারা পোস্ট করেছেন। আজকে ইকবাল করিম ভূঁইয়া সাহেব আরও বলেছেন, 3টি ঘটনার তিনি উল্লেখ করেছেন যে র্যাবের থেকে যারা মানুষ হত্যা করে আর্মিতে ফেরত আসতো তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি। 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছে তোমরা কতজন মানুষ হত্যা করেছো। একজন বলেছে আমি 6 জন মানুষকে হত্যা করেছি। তো বলেছে কয়জন, তার মধ্যে কয়জনকে তুমি নিজে হত্যা করেছো? বলেছে 2 জনকে নিজে হত্যা করেছি, বাকি 4 জনকে হত্যার সময় আমি উপস্থিত ছিলাম। তিনি জিজ্ঞাসা করেছেন যে এই হত্যা করার কারণে তুমি কত টাকা পেয়েছো? বলেছে যে প্রত্যেকটি হত্যার জন্য 10,000 টাকা। জিজ্ঞাসা করেছেন এই টাকা তুমি কি করেছো? তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের কারণে যে প্রাপ্ত টাকা সেটা আমি গ্রামের মসজিদে দান করেছি। জনাব ভূঁইয়া সাক্ষীতে বলেছেন যে এই সব অফিসাররা মানুষ হত্যা করার পরে যে মানসিক অপরাধ বোধে তারা ভুগত, তার পরিণতিতেই হত্যাকাণ্ডের থেকে প্রাপ্ত অর্থটা মসজিদে দিয়ে এক ধরনের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতে বলে তার কাছে মনে হয়েছে। সবশেষে তিনি যেটা বলেছেন, র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন এই দুটো সংস্থা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে যারা মনে করেন যে আমি সাক্ষী দিয়েছি সেনাবাহিনীর বিরুদ্ধে, এটি সত্য নয়, বরং সেনাবাহিনী যেভাবে কলঙ্কযুক্ত হয়েছে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে র্যাবে এবং ডিজিএফআইয়ের কর্মকাণ্ডের কারণে, এই অফিসারদের বিচারের মাধ্যমে এই অবিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। এবং যখন এই অফিসারদের বিচার করার যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা গ্রহণ করা হলে সেনাবাহিনীর যে গৌরব নষ্ট হয়েছে সেই গৌরব পুনরুদ্ধার হবে, সেনাবাহিনী তার আপন গৌরবে ভাস্বর হতে পারবে। এই কথাটি তিনি বারবার বলেছেন। এটা একটা ঐতিহাসিক সুযোগ। আমাদের সেনাবাহিনী যেটা গর্বের সেনাবাহিনী, তার ব্যাপারে যে কলঙ্ক হয়েছে, তার উপরে যে সমস্ত স্লার এসেছে, সেই সবগুলোর থেকে বেরিয়ে আসার একটা অভূতপূর্ব সুযোগ, আত্মশুদ্ধির একটা সুযোগ এই বিচারটাকে করার মাধ্যমে। সুতরাং তিনি মনে করেন তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে, আজকে তিনি যে সাক্ষ্য প্রদান করতে পারছেন, এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে বিচারটা হবে এবং বিচারের মাধ্যমে সেনাবাহিনী আবার তার গৌরবের জায়গায় ফিরে আসবে। যে সমস্ত কলঙ্কজনক কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে ব্যবহার করেছে, রাষ্ট্র তাদেরকে ব্যবহার করেছে, সেই জায়গাটা বন্ধ হওয়া উচিত, বন্ধ হবে এবং বিচারের মাধ্যমে অপরাধ ভবিষ্যতে আর ঘটবে না এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হবে। এটি তিনি আজকে বারবার বিলুপ্ত করা না গেলে সেনা সদস্যরা যেন ফিরে আনা হয়, এটাও বলছে। জি, তিনি এটাও বলেছেন যদি র্যাবকে বিলুপ্ত করা নাও যায় তাহলে র্যাব এবং ডিজিএফআই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, বিশেষ করে র্যাবে, সেখানে সেনা সদস্যদের ডেপুটেশনে যে পাঠানোর কালচার আছে সেটা যেন বন্ধ করা হয়, যাতে করে যে সেনাবাহিনী যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত সে যাতে সিভিল প্রশাসনের মধ্যে গিয়ে এইগুলো করার মতো পরিস্থিতিতে না পড়ে। হত্যাকাণ্ড বন্ধ করতে উনি কি কোনো উদ্যোগ গ্রহণ এবং সেক্ষেত্রে কি শেখ হাসিনার কোনো নাম উনি নিয়েছিলেন? উনি বারবারই বলেছেন যে প্রধানমন্ত্রীর সাথে তার কথা হয়েছে। উনি র্যাবে যখন তার অফিসাররা গিয়ে মানুষ হত্যার সাথে জড়িয়ে পড়েছিল তখন তিনি র্যাবে অফিসার পোস্টিং দেওয়া বন্ধ করে দেন। এই পর্যায়ে চট্টগ্রামের র্যাডিসন হোটেলের যেদিন উদ্বোধন হয় সেই সময় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে বলেছিলেন র্যাবের যাতে অফিসার আবারও পাঠানো হয়, যদিও তিনি এই ব্যাপারে ইতিবাচক সাড়া দেননি। বোঝাই যাচ্ছে যে তিনি চেষ্টা করেছেন ব্যাপকভাবে যাতে র্যাবে সেনাবাহিনীর অফিসাররা না যায় বা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে না জড়ায়। কিন্তু শেখ হাসিনার সিদ্ধান্তের কারণে, তারিক সিদ্দিকীর সিদ্ধান্তের কারণেই সেনাবাহিনী তার অফিসারদেরকে র্যাবে পাঠাতে বাধ্য হয়েছে এবং সে কারণে তারা সেখানে গিয়ে অপরাধ করার সুযোগ পেয়েছে। অবশ্যই পারেন, কারণ এই অপরাধ তার বাহিনী করেনি। এই অপরাধ কোনো অবস্থাতেই সেনাবাহিনী অ্যাজ এ বাহিনী করেনি। যে অপরাধ সেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটা পুলিশের একটা সংস্থা এবং যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তিনি চেষ্টা করেছেন তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার জন্য, তাদেরকে সে র্যাবের থেকে ফেরতই আনতে দেওয়া হয়নি। সুতরাং যে বাহিনীর সদস্যরা তার কমান্ডের আওতায় নয় সেই বাহিনীর সদস্যদের ব্যাপারে কোনো অপরাধের দায় কোনো অবস্থায় সেনাপ্রধানের উপরে বর্তাবে না, এটা কোনো অবস্থায় সম্ভব না। ডিজিএফআই যে অপরাধটা করেছে সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, সরকারের অধীনে, সেটার উপরেও সেনাবাহিনী প্রধান হিসেবে তার কর্তৃত্ব ছিল না। সুতরাং ডিজিএফআই
অপরাধ করেছে সেটার দায়ও সেনাপ্রধান হিসেবে জনাব ইকবাল করিম ভূঁইয়া অথবা বাহিনী হিসেবে সেনাবাহিনীর উপরে কোনো অবস্থাতেই বর্তাবে না, কারণ তারা সেনাবাহিনীর কমান্ডের অধীনে ছিল না। তার এই সাক্ষ্য কি মানে আগামীতে ডিজিএফআই বা র্যাব তাদের যে কর্মকাণ্ড এখানে কোনো রিফরমেশন আসবে বলে আপনার মনে হয়? আমরা প্রত্যাশা করব রাষ্ট্র এবং সরকার অবশ্যই এই যে কলঙ্কের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, যে অপরাধ হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি। তারই অংশ হিসাবে আজকের যে বিচার, একটা সুষ্ঠু এবং প্রপার বিচারের মাধ্যমে অপরাধীদের সাজা দেয়া এবং এই সব বাহিনীগুলো রিফর্ম করার মাধ্যমেই অবশ্যই অপরাধ প্রবণতাটা ভবিষ্যতে যেন বন্ধ করা যাবে, এটা সাক্ষী বলেছেন এবং এটা সরকার নিশ্চয়ই সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। ট্রাইব্যুনাল আদেশ দিয়ে কি এই র্যাব বা ডিজিএফআই আমরা সেই প্রসঙ্গে যাই, ট্রাইব্যুনাল এই ধরনের কোনো আদেশ দেননি। ওনার আহ্বানটা এটা উনি দাবি জানিয়েছেন, এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে অভিমত ব্যক্ত করেছেন, সেটা আদালত পরবর্তীতে কিভাবে গ্রহণ করবেন, আদালত কোনো অবজারভেশন দেবেন কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। আজকে